বেশি কথা বললে আমাকে দল থেকে বের করে দেবে। দেখুন, তৃণমূল কংগ্রেস সমগ্র ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা আমার সন্দেহ আছে। শুনুন, আমরা এই প্রথম দেখলাম একটা ফ্যাশন প্যারেডের মতো লোকের র্যাম্প বানিয়েছে। সেই র্যাম্পে উনি হেঁটে হেঁটে পদচালনা সঞ্চালনা করে বললেন যে এই দেখুন ৩ জন ভূত, তারা তাদের ভোটার লিস্টে নাম নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট করে মাননীয় সাধারণ সম্পাদকের কাছে যে আপনার এই সমস্ত জিনিস ধরা পড়ে গেছে। এই যে আইপ্যাক টাইপ্যাক এসব করছে, আমি এসব বলতাম না। কেন বলছি? এই প্ল্যান হচ্ছে তো আপনাদের তৈরি করা প্ল্যান। এ তো ক্যাম্পেইন প্ল্যানিং এর পার্ট। ইলেকশন কমিশনের উচিত এফআইআর করে ইনভেস্টিগেট করে দেখা যে এই ঘটনার পেছনে আইপ্যাকের হাত আছে কিনা। 4টা লোককে তাদের জালি এই সমস্ত ডকুমেন্ট দিয়ে অর্ধেক অফিসার তো ওদের ওখানে। কোন অফিসারকে সেট করিয়েছে, করিয়ে ভোটার লিস্টে মৃত দেখিয়ে দিয়েছে, দিয়ে এখন তাদের নিয়ে হাঁটাচ্ছে, ক্যাম্পেইন করছে। দেখবেন সব জেলায় এরকম এরকম করে বার করবে। কোন দিন দেখবেন র্যাম্পে 2টো কুকুরকে নিয়ে হাঁটছে, বলবে এদের ভোটার লিস্টে নাম আছে, দেখুন এরাই করেছে, এদেরই অফিসার। আপনি আমাকে বলতে পারেন, অভিযোগ করতে পারেন। আমার প্রশ্ন, মুরুগান তিনি একজন আইপিএস, তিনি একজন আইএস, তিনি ওখানে গেছেন ইলেকশন কমিশনের হয়ে ইনভেস্টিগেট করতে, তাকে বলছে ইনভেস্টিগেট করা যাবে না, তাকে আটকে দিয়েছে মাঝ রাস্তায়। তাহলেই বোঝা যাচ্ছে 24 পরগনায় কি হয়েছে। 7 লাখ ভোটে জিতবেন আর এই সমস্ত করে বেড়াবেন। সেটাই তো পুরো গটআপ। এসব ক্যাম্পেইন প্ল্যানিং, ক্যাম্পেইন কিভাবে করবে তার পার্ট, এসব আগে থেকে সব করিয়েছে। ওতেই খুশি থাকুন, ভোট কাটা যাবে, হেরে যাবেন, তারপর আপনি ধমক নিয়ে ব্যাগ বাক্সে বন্দি করে বাড়িতে রেখে দেবেন সাজিয়ে গুজিয়ে। তৃণমূল ক্ষমতায় নেই, ক্ষমতায় নেই, ক্ষমতায় নেই। ও দৌড়, এসব ডায়লগ না দিয়ে নিজের ঘর সামলা। তার এমপি চলে গেছে কংগ্রেসে, মৌসম নূর দিয়েছিলেন কেন রাজ্যসভা? এটা কত কষ্ট করে লোক রাজ্যসভা দেয়, তো সব চোর ডাকাত জালি লোকেদেরকে দিয়েছে, তার দল ছেড়ে দিয়েছে কেন? আমি বলবো বিজেপির আপনাদের যত জেদ তার থেকে 10 গুণ নাকি জেদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপি আমার জেদকে ভয়। বাচ্চাদের সব কথার উত্তর দিতে হয় নাকি? আপনারা ছোট ছেলেদের সব কথার উত্তর দিতেন। হ্যাঁ, ও তো ছোটই তো, স্নেহের ছেলে, ছোট ছেলে। ও কি এখনো পলিটিক্সে বড় হয়েছে নাকি? ছোট বাচ্চা ছেলে সর্বভারতীয় করে বসিয়ে দিয়েছে, কি করা যাবে? ঘরে কান্নাকাটি করেছে, সবাই বলেছে দাও দাও, দিয়েছে, খুশি। না, আমার কাছে এরকম কোনো খবর নেই, কোনো আমার কাছে খবর নেই। আমি বলবো শঙ্কুদা 14ই ফেব্রুয়ারির পর তৃণমূল আর ভোটে লড়তে চাইবে না। আমি এসআইআর এর রেজাল্ট বেরোনোর পর তৃণমূল সুপ্রিমোর রিয়াকশন দেখতে চাই। অমিত শাহ এসেছিলেন বড়জোড়ার দিনই, উনি ঘেচু টেচু বলে কি রিয়াকশন দিয়েছেন তাতেই লোক বুঝে গেছে আর জিতবেন না। এরপরে কি রিয়াকশন দেয় সেটা রাখার অপেক্ষা। কারণ উনি কোনো শব্দবন্ধ খুঁজে পাচ্ছেন না, রাজনৈতিক শব্দবন্ধ নেই, সিরিয়াস পলিটিক্যাল কমিউনিকেশন নেই, রাজ্যে উন্নতি নিয়ে ওনার কোনো বক্তব্য নেই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের ওনার উত্তর দেওয়া উচিত ছিল। উনি ছুড়ে ফেলে দিতে পারতেন, বলতেন এই নিন জমির কাগজ, ফেন্সিং করুন, দেশের সুরক্ষার প্রশ্ন। করেছেন? করেন। সারা বাংলায় তো আমরা সোনার বাংলা গড়ার চেষ্টা করি, কিন্তু আমাদের কোনো এমএলএ এমপি কাউকে ইলেক্টেড মিনিস্টার তাদেরকে পর্যন্ত কোনো রাজ্যের মিটিং এর উন্নয়নের কাজে রাখে না। সারা ভারতে হয় না, শুধু পশ্চিমবাংলায় হয়। আরে আপনি ভবানীপুরে 45,000 কেটে যাবে, তারপরে আরো এক্সট্রা কাটবে, 60-70 হাজার ভোট কেটে যাবে ভবানীপুরে, নির্বাচনে দাঁড়াবে নাকি আর জিতবে? পারে না বটে।
এইগুলোই ভূতের ভোটে তো জিততো তৃণমূল, হেরে গেছে হেরে গেছে। দেখছেন অনেক তৃণমূল নেতা তারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছে, কেউ টাকা খরচা করবে না। বহু তৃণমূল নেতা যোগাযোগে আছে, যিনি বলেছিলেন দরজা খুলে দিলে ভারতীয় জনতা পার্টি উঠে যাবে, এখন দরজা খুলে দিয়েছে, কংগ্রেসে চলে যাচ্ছে, বলছে কংগ্রেসও সেফ, তৃণমূল সেফ। প্রথমত পালাচ্ছে পালাচ্ছে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে, বলছে ডুবন্ত নৌকা পালিয়েছ, পালাচ্ছে। কংগ্রেসে যারা চলে যাচ্ছে চলে যাচ্ছে, তারা অন্য দলে চলে যাচ্ছে। হুমায়ুন কবির আলাদা দল বানিয়ে ফেলেছে, তৃণমূলে কেউ থাকতে চাইছে না। না না, আমাদের দেখুন, আমাদের এরা কোথায় গেল না গেল লাভ ক্ষতির কিছু যায় আসে না, কারণ হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এরা সব এক ভার্সেস ভারতীয় জনতা পার্টি। এখানে যে পরিমাণ হচ্ছে ভোট কাটা যাচ্ছে তাতেই স্পষ্ট যে এরা জালি ভোটের উপর 21-এ ক্ষমতায় এসছে। 21-এই তো হেরে গেছিল, 45 লাখ ভোট প্লাট ছিল, এখন কেটে গেছে প্রায় 1 কোটি। ক্ষমতায় আছে নাকি? দেখুন, আমার যোগ্যতা নেই যে এত শীর্ষ নেতৃত্ব সম্পর্কে আমি আমার রিয়াকশন দেবো। আমি অতি ক্ষুদ্র নগণ্য কর্মী মাত্র, এর থেকে বেশি কথা বললে আমাকে দল থেকে বের করে দেবে। এলে মানে ছিলেন না নাকি? ছিলেন, আছেন, আমারে আছেন, ছিলেন, আছেন। এগুলো সব তৃণমূলের প্রশ্ন, তৃণমূলের প্রশ্নের আমি উত্তর দিই না। সব তৃণমূলের সব প্রশ্ন তৈরি করেছে। জনগণ এরকম কোন প্রশ্ন নিয়ে কারো কাছে আসে না, ভারতীয় জনতা পার্টি পার্টি হিসেবে লড়ে। মাথা খারাপ, উনি বিরোধী নেত্রী হিসেবে নিজেকে তৈরি করছেন। উনি বুঝে গেছেন ক্ষমতায় থাকবেন না, বিরোধী নেত্রী হিসেবে তৈরি হতে গেলে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, কথা বলা যায় সেভাবেই বলছেন। কারণ মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য কাউকে চতুর্থবারের জন্য আসতে হলে, মানে সেকেন্ড টার্মের জন্য, তাকে অনেক কনস্ট্রাকটিভ কমিউনিকেশন দিতে হতো। তিনি এসবে নেই, তিনি পাঁচালিতে, কচুতে, ঘেঁচুতে এসবে চলে গেছেন। কি ভুল বলছেন? ঠিকই বলছেন, আমরাও তো ভুল স্বীকার করি, আমরাও তো করতাম তৃণমূল কংগ্রেস, স্বীকার করি তো ভুল করছি। জাহাজ ডুবে গেছে, শেষ মুহূর্তে কেউ উপরে উপরে বসেছিল, তারা লাফাচ্ছে এদিক ওদিক। আরে তাদের কথার কোনো দাম আছে? তাদের কথা কে শুনবে? এটা তৃণমূলের ন্যারেটিভ। আমাদের ন্যারেটিভ আমরা 3 থেকে 77, 77 থেকে 93। আপনাকে মনে রাখতে হবে, ক্রমবর্ধমান বাড়ছে। রাজ্যের জনগণকে অনুরোধ করে বলবো যে আগামী দিনে আপনারা সবাই বেশি বেশি করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং ভারতীয় জনতা পার্টিকেই নিয়ে আসুন, অন্তত ভারতকে সুরক্ষিত করার স্বার্থে। কারণ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গার সাথে উত্তর নর্থ ইস্টের কানেক্টেড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। যারা 500 কিলোমিটার 15 বছর ক্ষমতায় থেকে পলিটিক্যাল ইন্টারেস্টে ফেন্সিং না করতে দিয়ে জমি ফাঁকা রেখে দিতে পারে, তারা দেশকে বেঁচেও দিতে পারে। আমি একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা না করলেই নয়, বিজেপির জন্য কি এটা শেষ সুযোগ এ রাজ্যে শঙ্কুদা লড়ার জন্য? কি বলবেন? বিজেপি একটা আবহমান দল, বিজেপি একজনের উপর ভিত্তি করে হচ্ছে রাজনীতি করে না। আপনারা কি জানতেন বিজেপির সভাপতি নীতিন বাবু হবেন? জানতেন না তো? ফলে বিজেপি কোথায় বাড়ছে, কোথায় তৈরি হচ্ছে, কিভাবে এগোচ্ছে কেউ বলতে পারে না। সময়ের অপেক্ষা, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তখন আপনারা বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে, তিনি আহত বা তিনি তাই আরো ভয়ঙ্কর। বিজেপি স্বাধীনতার পর জন্মেছে, বাংলার কিছুই বোঝে না, রবীন্দ্রনাথ, নজরুল তারা জানে না, গান্ধীজি বাদ, নেতাজি বাদ, প্রফুল্ল চাকি বাদ, শুধু ভোটের সময় বিজেপির মুখে জিন্দাবাদ জিন্দাবাদ শোনা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছেন, রাজনীতি করেছেন। তিনি ব্যক্তিগতভাবে জানেন যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানুষ আর তার সঙ্গে নেই, শুধুমাত্র পুলিশের জুজু দেখিয়ে তার প্রশাসন এখানে একটা সরকারকে চালাচ্ছে। এইরকম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলছেন, তাতে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে যে তারা দুর্নীতির সঙ্গে যে যুক্ত, তার থেকে মুখ ফেরানোর জন্য এসব কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টি কবে থেকে স্বাধীনতা সংগ্রাম করেছে সেই ইতিহাস আমরা দেখতে চাইতেই পারি, কিন্তু সে ব্যাপারে আমরা আগ্রহী নেই, বাংলার মানুষ এতে আগ্রহী নয়। আর দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ, নজরুল, আরো যারা রয়েছেন, রামকৃষ্ণ কিংবা বিবেকানন্দ, মা সারদা, যাদের কথা উনি বলছেন, তাদের কেউই পশ্চিমবঙ্গের মাটি থেকে কয়লা চুরি করাকে অনুমোদন করেননি, কোনোদিন মানি লন্ডারিং কে অনুমোদন করেননি, এবং কোনোদিন ওই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, এসব জায়গা থেকে টাকা ঘুরিয়ে আনার কথা বলেননি। সুতরাং ওনার এইসব কথা নিয়ে আমরা আগ্রহী নই। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিদ্বেষের বচন, সেটা আজকে নতুন নয়। আমরা 2021-এর পরে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তাতে আমরা 200-র ওপর আমাদের বিজেপির সহকর্মীকে হারিয়েছি। প্রায় 150-র ওপর মহিলা কর্মী বা কর্মীদের বাড়ির লোক তারা ধর্ষিতা হয়েছেন। প্রায় 1200-র ওপর মানুষকে, তাদেরকে নির্মমভাবে জেসিবি দিয়ে তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আজ অব্দি তাদের বাড়ি তৈরি করতে দেওয়া হয়নি। প্রায় 1000-এর কাছাকাছি লোককে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। তারপরেও আমরা এই রাজ্যে প্রধান বিরোধী শক্তি, নির্ণায়ক শক্তি, একমাত্র বিশ্বাসযোগ্য তৃণমূল বিরোধী বিকল্প বিজেপি এই বাংলায়। এটা কারো দয়ায় নয়, মুখ্যমন্ত্রী বা তার তৃণমূল কংগ্রেস পার্টির করুণায় নয়, আমরা বিজেপি নিজেদের সাংগঠনিক জোরে এই জায়গায় আছি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন বা বাজানোর কথা বলছেন, আমাদের কর্মীদের খুন করে, আমাদের কর্মীদের ধর্ষণ করে, আমাদের কর্মীদের গ্রাম ছাড়া করেও এখনো পর্যন্ত তার সরকারকে ধরে রাখার কোনো জায়গা নেই। মানুষ দাঁতে দাঁত চেপে বলেছে, মারবি যত বাড়বো তত। বিজেপি সেই অর্থে পেরেছে। একদিন আটকানোর চেষ্টা করবেন, 100 দিনের ফসল আমি তুলে নেবো, তুমি আমাকে যত জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। কোন কি বলেছেন 100 দিনের ফসল তুলে নেবো? মানে বোঝা যাচ্ছে যে 100 দিনের কাজ নিয়ে আমরা যেগুলো বলতে গিয়েছিলাম, যে চুরির কথা বলেছি, যে দুর্নীতির কথা বলেছি, 100 দিনের ফসল উনি তুলে নিয়েছেন। মানে 100 দিনের কাজের যে দুর্নীতি করে যেসব টাকা কড়ি হাতানোর ব্যাপার ছিল, সেসব তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সাইফন্ড হয়ে গেছে। তার মানে তো আমাদের কথাই প্রমাণিত হলো যে 100 দিনের কাজকে সামনে রেখে প্রচুর সময় মানুষের টাকা, প্রান্তিক মানুষের, দরিদ্রের টাকা চুরি করা হয়েছে। বাকিগুলো সামনে আসবেন, যেগুলো উনি এখন বলছেন, চিন্তার কোনো কারণ নেই। কাল মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন, উনি আজকে মিটিং থেকে বলছেন, এবং আত্মরক্ষার জন্য করেছি, 100 বার করুন। আরে বাবা, এর থেকে আর কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সততা প্রমাণিত করবেন? আত্মরক্ষার জন্য করেছেন। ওই ফাইলে এমন জিনিস ছিল যেটার সামনে এসে গেলে, ওই ল্যাপটপে এমন জিনিস ছিল যেটার সামনে এসে গেলে, ওই জৈনদের বাড়িতে এমন কিছু ছিল যেগুলোর সামনে এসে গেলে, যেগুলো উনি ট্রাঙ্কে করে নিয়ে চলে গেছেন, ওগুলোর সামনে চলে এলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি যত বন্দ্যোপাধ্যায় এবং তাদের যত সাঙ্গপাঙ্গ, সবাই একই সঙ্গে চোর এবং লুটেরা, এটা প্রমাণিত হয়ে যেত। উনি বলেছেন, সে সত্যি কথাই তো বলেছেন। আইপ্যাকের উপর এত রাগ কেন? ওরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে বলে, ওরা দিদির দুধ বলে একটা অ্যাপ তৈরি করেছে, তাদের তৃণমূল এসআইআর এর তৃণমূলের হয়ে কাজ করছে, গরিব মানুষের দুটো সাহায্য করছে, তাদের ইডি পাঠিয়ে রেড করতে হবে? সত্যি তো, সেটা ইডির ঘরে গিয়ে বলা দরকার। রাস্তায় দাঁড়িয়ে যদি এতই সবকিছু স্বচ্ছ, সবকিছু ট্রান্সপারেন্ট, একদম এপার ওপার দেখা যাচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি না কি সব যেন বলছিলেন সেদিন শুনছিলাম, তাই যদি হবে তাহলে এত রাস্তায় নেমে পড়তে হচ্ছে কেন? সকালবেলায় একেবারে ভোর বেলায় দৌড়ে গিয়ে একের পর এক জায়গায়, কোথায় সল্টলেক, কোথায় দক্ষিণ কলকাতা, সেখান থেকে দৌড়োদৌড়ি করে
লোক এনে রাজীব কুমারকে সঙ্গে নিয়ে এইসব জায়গা থেকে নথিপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যেতে হচ্ছে কেন? হতো যদি কিছুই না থাকে তাহলে আইপ্যাক দিয়ে প্রমাণিত করতো। সব থেকে বড় কথা, আইপ্যাক কবে থেকে তৃণমূল হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে। গতকালের আগে তো আমরা জানতামই না। আইপ্যাকের অফিস হচ্ছে তৃণমূলের অফিস, তৃণমূলের অফিসে আইপ্যাকের অফিস, তৃণমূলই আইপ্যাক। এই কথাগুলো তো এর আগে ওনারা বলেননি, কালকেই শোনা গেল। আরো কি কি শোনা যাবে দেখা যাবে। সব থেকে বড় কথা, এতই যদি দম থাকে তাহলে আজকে হাইকোর্টে এই পিটিশন ফেস করার সমস্যা কোথায় ছিল? এই পিটিশন শেষ করার হিম্মত কেন ওনারা পেলেন না? মানে বলছেন যে হাইকোর্টে আজকে যে বিশৃঙ্খলা বা যা দেখা গেল, যে ছবি দেখা গেল, সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটার শুনানি যাতে না হয় বা এড়ানোর জন্য। একদমই তাই। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বেসরকারি কোম্পানির ওপরে চলা বাজেয়াপ্তকরণের যে কার্যক্রম, সেটা কোনো বেসরকারি সংস্থা করছে না, একটা এজেন্সি করছে। সেই এজেন্সি হাইকোর্টের নির্দেশেই কাজ করছে। সেখানে মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে কাজে বাধা দিচ্ছেন, তথ্য চুরি করছেন, প্রমাণ লোপাট নিজে হাতে করছেন। এবং উল্টো দিকে আজকে তার ক্যাবিনেটে আইনমন্ত্রী তিনি বেরিয়ে যাচ্ছেন, তিনি ঢুকে পড়ছেন হাইকোর্টের বিচারপতির ঘরে। সেখানে গিয়ে যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এক্ষুনি যদি দেখা যায় ভিডিও, তাতে দেখা যাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যে রাজ্যের মন্ত্রিসভার দুর্নীতিকে আড়াল করার জন্য কোর্ট রুমে ঢুকে সেখানে গিয়ে একটা অশান্তির সৃষ্টি করে, শুনানির বিপরীত অবস্থার সৃষ্টি করে, তাহলে তো বোঝাই যায় পুরো সরকারটাই এই দুর্নীতির মধ্যে নিমজ্জিত। আইপ্যাককে বাঁচাতে গিয়ে এরা কোথায় নামতে চাইছে, কোথায় নামছে, তাতে পরিষ্কার। আইপ্যাকের করা মানি লন্ডারিং, যেটা ইডির অভিযোগ, সেটাকেই ওরা মান্যতা দিচ্ছে। ইডির বিরুদ্ধেও আজকে এফআইআর করেছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো ইডির বিরুদ্ধে করবেনি। এর আগেও যখন এই রাজীব কুমার বা অন্যান্যদের জন্য কোথায় আমাদের তো ওয়াই চ্যানেলে নাকি বসা টসা বন্ধ করে দিয়েছিল, কোনো রাজনৈতিক দল কোথাও বসবে না, কোনো কিছু করবে না, নিজে গিয়ে তো বসেছেন। এই মমতার আমলে তো আমরা দেখেছি যে আমরা সবাই চোর, এসব মিছিলে হাঁটি, তো সেটা তো আমরা দেখেছি। ইডির বিরুদ্ধে মামলা করেছেন, তাদের মনে হয়েছে মামলা করার কথা, ইডি মামলা ফেস করবে, এটা ইডির মুখপাত্র বলবে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি ওখানে গিয়ে ঢুকে পড়লেন কেন? আপনি ওখানে গিয়ে সবার সামনে আপনি নথিপত্র হাতে করে নিয়ে দৌড়ে পালাচ্ছেন। এটা যদি অন্য যে কোনো মামলায় হয়, যে কোনো মামলায় কোনো অপরাধীকে বাঁচানোর জন্য থার্ড পার্টি কেউ প্রবেশ করেন এবং নথিপত্র নিয়ে চলে যান, তাহলে তার মানে কি হবে? সরাসরি যে সার্চ অ্যান্ড সিজার, তাতে বাধা দেওয়া এবং নথিপত্র লুট করা এবং লোপাট করা। তাই মামলায় আসা উচিত। ইডির প্রেয়ারও তো আজকে খারিজ হলো, তারা যে দ্রুত শুনানির আর্জি করেছিল সেটা তো আদালত খারিজ করেছে। দেখুন, আদালত কেন খারিজ করেছেন, আদালতে কি হয়েছে সেটা আপনারা ভালো জানেন। যে আজকে আদালতে দাঁড়িয়ে যেরকম শরীরী ভাষা, যেরকম মুখের অপভাষা ব্যবহার করেছেন খোদ আইনমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের আইনজীবী সমর্থকরা, তারা সেইখানে দাঁড়িয়ে আদালত এই যে অর্ডার দিয়েছেন, পরে দেখা যাবে কি হবে। কিন্তু কথা হচ্ছে যে এতে কি প্রমাণিত হয় যে পুরো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা এতদিন ধরে বলে এসেছেন কয়লা কেলেঙ্কারিতে এরম ভাবে কাঁচকলা দেখিয়েছেন, অতই যদি কাঁচকলা ছিল তাহলে আজকে সবাইকে, পরিবারকে রাস্তায় কেন নামতে হয়েছে একটা বেসরকারি কোম্পানিকে বাঁচাতে? আমাকে আঘাত করলে আমার পুনর্জন্ম হয়। গতকাল আমার পুনর্জন্ম হয়েছে এবং হাজরা মোড়ে তার মার খাওয়ার কথা প্রসঙ্গ হয়েছে। হ্যাঁ, সে তো হয়েছে। আমরা তো এতদিন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, আমরা এতদিন অন্যায়কারীর প্রতি উদাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, আমরা তারপরে অন্যায়ের সঙ্গে আপোষকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আমরা কানা ঘুষে শুনেছিলাম আরেক মমতার জন্ম হয়েছে, যিনি কিনা দুর্নীতির সঙ্গে যুক্ত। কালকের পরে পুনর্জন্ম হয়েছে, নতুন মমতা আমরা দেখতে পাচ্ছি, যিনি কিনা সরাসরি তিনি এবং তার দল দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা কিনা দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রিত্বের পরোয়া না করে, দেশের আইনের পরোয়া না করে, সেই জর্জ দ্য ফোর
যিনি কিনা কোনো কিছুর পরোয়া না করে প্রেমের কারণে নাকি মুকুট ত্যাগ করেছিলেন, এমনই ডেসপারেট এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কিনা ভবিষ্যৎ কি হবে, অগ্রপশ্চাৎ কি হবে বিবেচনা না করে সরাসরিভাবে এই যে দুর্নীতিগ্রস্ত বেসরকারি যে সংগঠন আইপ্যাক তাকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কয়লার টাকা শুভেন্দু অধিকারী খায়, জগন্নাথ চট্টোপাধ্যায় খায়, রাজনাথ সিং খায়, অমিত শাহ খায়। আজকেও তিনি আবার বলে দিলেন কয়লার টাকা অমিত শাহ খান, শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে কয়লার টাকা যায়। জগন্নাথ চ্যাটার্জির নামও আজও করেছে। তো উনি এত কিছু যখন জানেন, তাহলে এতদিন ধরে চুপ করে আছেন কেন? আজকে ইডির বিরুদ্ধে একটা মামলা করেছেন, এটা অমিত শাহ কিংবা যাদের উনি নাম বলছেন তাদের নামে একটা মামলা কেন করে দিলেন না এতদিন ধরে? এতদিন কে ওনাকে আটকে রেখেছিল? কে আজকে চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠিয়ে, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আইনজীবীও বটেন, মমতা দেবীও তো আইনজীবী, তা ওনারা আজকে ঘরে ঢুকে, বিচারকের ঘরে ঢুকে ইডিকে বাধা দিচ্ছেন পিটিশন মুভ করতে। তো এতদিন ধরে ওনাদের কে বাধা দিয়েছিল? একটা পিটিশন কে মুভ করলেই পারতেন, কেন বাধা দিয়েছেন? কে বাধা দিয়েছে? আজকে পার্টি হচ্ছেন, আজকে সরাসরি লজ্জার ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা পার্টি বানাচ্ছে ইডি। এর থেকে বাঙালির লজ্জা বাংলার কি আর থাকতে পারে, যে একজন মুখ্যমন্ত্রী তিনি কিনা সরাসরি রাস্তায় নেবে একজন বেসরকারি সংস্থাকে বাঁচানোর জন্য তার অফিসকে নিজের রাজনৈতিক দলের অফিস বলে দাবি করছেন, এবং তার সঙ্গে বিচারকের দরবারে যখন ঢোকার চেষ্টা হচ্ছে সেই বিচার কক্ষে, সেখানেও কিনা বাধা দিচ্ছেন তার ক্যাবিনেট মিনিস্টার, আইনমন্ত্রী নিজে। এর থেকে লজ্জার আর কি থাকে?